আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর 18 নম্বর চ্যাপ্টার সদৃশতা চ্যাপ্টারটা শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আমি জ্যামিতির যে সমস্ত চ্যাপ্টারগুলো, যেমন 3 নম্বর চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টার, 15 নম্বর এবং 22 নম্বর চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করে সমাধান করেছিলাম। তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তারা সেই ভিডিওগুলো দেখো এবং সেই অঙ্কগুলো খাতাতে নোট করে নাও। যাদের জ্যামিতি নিয়ে বেশি ভয় আছে তারা এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভালো করে মন দিয়ে দেখো, তবে সেই আশা করি সেই ভয়টা দূর হয়ে যাবে। এছাড়াও তোমাদের আরও একটা কথা একটু জানিয়ে রাখি, এই ক্লাস 10-এর যে অন্যান্য চ্যাপ্টারের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। তোমরা সেই ডেসক্রিপশান বক্স থেকে তোমার যে চ্যাপ্টার দরকার সেই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখে নিতে পারবে। তবে আজকের ভিডিও শুরু করছি। দেখো, তোমাদের ক্লাস 10-এর যে 18.1 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করার আগে আমি দুটো বিষয় একটু আলোচনা করব। সেটা হচ্ছে সদৃশতা, মানে সদৃশ কাদের বলা হয় এবং সর্বসম কাদের বলা হয়। মনে রাখবে, দুটো ত্রিভুজকে আমরা তো সর্বসম কখন বলি? যখন সেই দুটো ত্রিভুজকে যদি আমি একটা ত্রিভুজকে আর একটা ত্রিভুজের উপরে বসাই, তাহলে সেই দুটো ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সাথে প্রত্যেকটা বাহু এবং প্রত্যেকটা কোণের সাথে প্রত্যেকটা কোণ পরস্পর সমান হয়। অর্থাৎ একটা ত্রিভুজের উপর আর একটা ত্রিভুজকে বসালে সেই ত্রিভুজ দুটো পরস্পর খাপে খাপে মিলে যাবে। তাহলে এই রকম যদি হয়, তাহলে সেই ত্রিভুজগুলোকে বা সেই জ্যামিতিক আকারগুলোকে আমরা কি বলবো? সর্বসম। আর সদৃশ কখন বলবো? যে প্রত্যেকটা, যেমন যে কোনো জ্যামিতিক ফিগার, মনে করো দুটো ত্রিভুজের কথা নিয়ে এখানে আলোচনা করছি। মনে করো দুটো ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ হচ্ছে এরকম। দুটো ত্রিভুজে এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি, এখানে এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণের মানটা হচ্ছে 50 ডিগ্রি, এই কোণের মানটা হচ্ছে 50 ডিগ্রি, এই কোণের মানটা হচ্ছে 70 ডিগ্রি, এখানে এই কোণের মানটা হচ্ছে 70 ডিগ্রি। অর্থাৎ দুটো ত্রিভুজ এঁকেছি, যে দুটো ত্রিভুজের কিন্তু আকারটা ত্রিভুজ আকার, কিন্তু আকৃতিটা কিন্তু সমান না। অর্থাৎ এই ত্রিভুজটা একটু ছোট করে এঁকেছি, এই ত্রিভুজটা একটু বড় করে এঁকেছি। অর্থাৎ এই ত্রিভুজের বাহুগুলোর সাথে এই ত্রিভুজের বাহুগুলো কিন্তু পরস্পর সমান না। যদি এমন হয় যে দুটো ত্রিভুজের কেবলমাত্র কোণগুলোই সমান হয় কিন্তু বাহুগুলো সমান না, তবে আমরা সেই ক্ষেত্রে সেই ত্রিভুজ দুটোকে বলবো, এই ত্রিভুজ দুটো হচ্ছে সদৃশ ত্রিভুজ। সর্বসম হতে গেলে কি হতে হবে? এই কোণগুলোর সাথে তো কোণগুলো সমান হতেই হবে, তার সাথে প্রত্যেকটা বাহুর সাথে প্রত্যেকটা বাহুকেও সমান হতে হবে। তার মানে কি বুঝলে? যে সদৃশ ত্রিভুজ বলতে আমরা কি বোঝাই? যে দুটো জ্যামিতিক চিত্র যাদের অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে এবং অনুরূপ বাহুগুলো পরস্পর সমানুপাতি হবে। আর সর্বসম চিত্র মানে কি? যে দুটো জ্যামিতিক চিত্র যাদের অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে, অনুরূপ বাহুগুলো পরস্পর সমান হবে। এবার এই যে বারবার অনুরূপ শব্দটা ব্যবহার করছি, অনুরূপ কোণ বা অনুরূপ বাহু বলতে আমরা কি বুঝি? ভালো করে খেয়াল করে দেখো। যে মনে করো আমি দুটো ত্রিভুজ নিচ্ছি, যে এটা একটা ত্রিভুজ, যে ত্রিভুজের নাম দিলাম ABC, আর এখানে আর একটা ত্রিভুজ নিচ্ছি যার নাম দিচ্ছি হচ্ছে আমি PQR। তাহলে এই PQR ত্রিভুজের মনে করো যে এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি, ABC ত্রিভুজের এই কোণের মানটা 60 ডিগ্রি, আর PQR ত্রিভুজের এই কোণের মানটা 60 ডিগ্রি। তাহলে এই যে কোণ দুটো পরস্পর সমান হলো না? তাহলে এই কোণ দুটো যদি পরস্পর সমান হয়, তাহলে এই কোণ দুটোর বিপরীত দিকে যে বাহুটা আছে, অর্থাৎ এই কোণের বিপরীত দিকে আছে BC বাহু, আর এই কোণের বিপরীত দিকে আছে QR বাহু। তাহলে এই BC এবং QR হচ্ছে পরস্পর অনুরূপ বাহু। তাহলে অনুরূপ বাহু কারা? যে কোণ দুটো সমান হবে তার উল্টো দিকের বাহুগুলোকে বলা হয় অনুরূপ বাহু। সেম একই রকমভাবে দুটো বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে সেই বাহুর উল্টো দিকে যে কোণগুলো থাকে সেই কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। যেমন মনে করো এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, আবার এই কোণটাও যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই 50 ডিগ্রি কোণের উল্টো দিকে কোন বাহুটা আছে? AC বাহু আছে। আর এই 50 ডিগ্রি কোণের বিপরীত দিকে কোন বাহু আছে? PR বাহু আছে। তাহলে AC এর সাথে PR হচ্ছে পরস্পরকে অনুরূপ বাহু। আবার অন্যদিকে মনে করো যে এই যে কোণটা, এই কোণের মানটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মানটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই 70 ডিগ্রির উল্টো দিকে যে বাহু দুটো আছে PQ এবং AB, এরা হচ্ছে অনুরূপ বাহু। বোঝা গেল? তাহলে যে কোণগুলো পরস্পর সমান, সেই সমান কোণের বিপরীত দিকে থাকা বাহুগুলোকে বলা হয় অনুরূপ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজের সবগুলো কোণের মান পরস্পর সমান, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা কি বলবো? এরা হচ্ছে সদৃশ ত্রিভুজ।
তাহলে সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয় এবং অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতী হয়। অর্থাৎ এই বাহুর সাথে এই বাহুর যা অনুপাত হবে, এই বাহুর সাথে এই বাহুর সেম একই অনুপাত হবে, এই বাহুর সাথে এই বাহুর সেম একই অনুপাত হবে। অর্থাৎ প্রত্যেক জোড়া বাহুর যে অনুপাতের মানটা, সেই অনুপাতের মানটা কিন্তু পরস্পর সমান হবে। ঠিক আছে, এই হচ্ছে সর্বসম এবং সদৃশতার মধ্যে একটা ধারণা। এরপরে আমরা আবার যে চ্যাপ্টারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, সেখানে আবার আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা যে ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো শুরু করছি। দেখো, প্রথমে বলেছে যে সকল বর্গাকার চিত্র কি ধরনের হবে, সর্বসম নাকি সদৃশ। তোমাকে আগে ভাবতে হবে যে প্রত্যেকটা যত রকমের বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্র মানে তো তাদের 4টা করে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমি এমন একটা বর্গক্ষেত্র আঁকতে পারি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। মনে করো এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। আবার একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মনে করো 10 সেন্টিমিটার। তাহলে এই যে দুটো বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র দুটো পরস্পর সর্বসম হবে না। তার কারণ একটা বর্গক্ষেত্রকে যদি আর একটা বর্গক্ষেত্রের উপর আমি বসাই, তাহলে এই বর্গক্ষেত্র দুটো পরস্পর একদম খাপে খাপে মিলে যাবে না, তাই না? তাহলে এখানে এই দুটো বর্গাকার যে চিত্র, এই চিত্র দুটোর একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে বর্গাকার চিত্র, এরও প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হবে, এরও প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটো বর্গাকার চিত্রের প্রত্যেকটা কোণের মান তো পরস্পর সমান, কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য তো সমান হচ্ছে না। তাহলে এই চিত্র দুটোকে আমরা কি বলবো, এরা হচ্ছে সদৃশ চিত্র, এরা সর্বসম নয়। তাহলে বর্গাকার যে চিত্রগুলো অর্থাৎ সকল বর্গক্ষেত্র কি হবে, সদৃশ হবে, ঠিক আছে, সর্বসম হবে না। সেম একই রকমভাবে সকল বৃত্ত কি হবে, বৃত্তের ক্ষেত্রেও কোনো বৃত্তের ব্যাসার্ধ ছোট, কোনো বৃত্তের ব্যাসার্ধ বড়। অর্থাৎ বৃত্তের কি হবে, আকারটা সবগুলোই বৃত্তাকার গোল হবে, কিন্তু প্রত্যেকটা বৃত্তের আকৃতি অর্থাৎ সাইজটা কিন্তু সেম হয় না। সেই জন্য সেই বৃত্তগুলো পরস্পর কি হবে, সদৃশ হবে, সর্বসম হবে না। বুঝা গেল? তারপর বলছে সকল সমবাহু আর সমদ্বিবাহু এদের মধ্যে কারা সর্বদা সদৃশ হয়। মনে রাখবে, সকল যে সমবাহু ত্রিভুজ এরা সদৃশ হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরা কিন্তু সদৃশ হতেও পারে, নাও হতে পারে। কারণ দুটো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সর্বদাই সমান হয় এবং প্রত্যেকটা বাহু পরস্পর কি হয়, সমানুপাতি হয়। তাহলে এই সমবাহু ত্রিভুজগুলো কি হয়, পরস্পর সদৃশ হয়। বলছে দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয়। সদৃশ হতে গেলে অনুরূপ কোণ পরস্পর কী হবে, সমান, এবং অনুরূপ বাহুগুলি পরস্পর কী হবে, সমানুপাতি হবে। অর্থাৎ সদৃশ মানে অনুরূপ কোণ সমান আর অনুরূপ বাহু সমানুপাতি, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। এরপরে দেখো, যে কোনো দুটি সর্বসম চিত্রকে আমরা সদৃশ বলতে পারবো। সর্বসম মানে কি? সর্বসম মানে হচ্ছে দুটো ত্রিভুজের ক্ষেত্রে বা দুটো জ্যামিতিক চিত্রের ক্ষেত্রে সেই চিত্র দুটোর প্রত্যেকটা কোণের মানও পরস্পর সমান, প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তারা অবশ্যই সদৃশ হবেই। তাহলে আমরা সর্বসম চিত্রকে অবশ্যই সদৃশ বলতে পারবো। তার মানে এটা কি হবে, সত্য। সেম একই রকমভাবে যে দুটো সদৃশ চিত্রকে আমরা সর্বসম কিন্তু বলতে পারবো না। সদৃশ মানে তো তাদের কোণগুলো সমান, কিন্তু বাহুগুলো আদৌ সমান কি সমান না সেটা সম্পর্কে কোনো কিছু ধারণা থাকে না। কোন ক্ষেত্রে? সদৃশর ক্ষেত্রে। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হবে কি হবে না আমরা যদি না জানতে পারি, তাহলে তো তাকে সর্বসম বলতে পারবো না। তাহলে সদৃশ চিত্র মানে তারা সর্বসম হবেই, এর কোনো গ্যারেন্টি নাই। তার মানে কি হবে, এটা মিথ্যা। তারপরে বলছে যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্র, সদৃশ বলে দিয়েছি, তার মানে কি অনুরূপ কোণগুলি পরস্পর সমান, তার মানে এটা কি হবে, সত্য। তারপরেরটা বলেছে যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্র যাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক বলেছে, তার মানে এটাও সত্য। অনুরূপ কোণ সমান হয় আর অনুরূপ বাহু সমানুপাতি হয়। বলছে বর্গক্ষেত্র এবং রম্বস এই চিত্রগুলো সর্বদা সদৃশ হবে। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান সবসময় 90 ডিগ্রি, কিন্তু একটা রম্বসের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হবে সেটা আমরা আগে থেকে বলতে পারি না। সেই জন্য বর্গাকার চিত্র আর রম্বস এদেরকে কিন্তু আমরা সদৃশ বলতে পারবো না। তার মানে এটা কি হবে, মিথ্যা।
এই হচ্ছে আমাদের 18.1-এর যে কিছু শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা এই নিয়ে একটা আলোচনা। এরপরে আমরা করব 18.2 নম্বর চ্যাপ্টার। দেখো 18.2 নম্বর চ্যাপ্টারে কি বলেছে। দেখো 18.2-এর যে প্রথম অঙ্কটা বলেছে একটা এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে 1 নম্বর শর্তে বলে দিয়েছে 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে যে পিবি আর এ কিউ পরস্পর সমান, এপি এর দৈর্ঘ্য 9 একক, কিউসি এর দৈর্ঘ্য 4 একক যদি হয় তবে পিবি এর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তার আগে আমি একটু এখানে আলোচনা করে নিই যে মনে করো যে এটা হলো একটা এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল একটা যদি সরলরেখা টানি তাহলে সেই সরলরেখা এবিকে মনে করো পি বিন্দুতে আর এসিকে মনে করো কিউ বিন্দুতে ছেদ করেছে। যদি এমন মানে কোনো ক্ষেত্রে দেওয়া থাকে যে বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা টেনেছি যারা দুটো বাহুকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিছু মানে জানার বিষয় আছে, সেটা হচ্ছে কি কি ঘটনা ঘটে। যখনই ভূমির কোনো সমান্তরাল সরলরেখা টানা হয় তাহলে সেই সরলরেখাটা এই বাহু দুটোকে কি করে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ এপি এর সাথে পিবি এর অনুপাত, ওইদিকে এ কিউ এর সাথে কিউসি এর অনুপাত, এই অনুপাত দুটো পরস্পর সমান হয়। অন্যদিকে এটাও সমান হয়, এটা 1 নম্বর। 2 নম্বর ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে বড় যে ত্রিভুজটা এবিসি আর ছোট যে ত্রিভুজটা, এই ত্রিভুজ দুটো পরস্পর কি হয় সদৃশ হয়। ছোট ত্রিভুজটার নাম কি এপি কিউ। এই ত্রিভুজ দুটো পরস্পর কি হয় সদৃশ হয়। সদৃশ মানে তাদের অনুরূপ বাহুগুলো পরস্পর কী হবে সমানুপাতিক। তাহলে অনুরূপ বাহু কোণগুলো মনে করো এই কোণটার সাথে বড় ত্রিভুজের এই কোণ আর ছোট ত্রিভুজের এই কোণ সাধারণ কোণ। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের উল্টো দিকে কোন বাহু আছে বিসি, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের উল্টো দিকে কোন বাহু আছে পি কিউ। তাহলে একই কোণের উল্টো দিকের বাহুগুলো নিয়ে নিলাম। আবার মনে করো ছোট ত্রিভুজের এই কোণটার সাথে বড় ত্রিভুজের এই কোণটা সমান, কারণ এর সাথে এই লাইনটা পরস্পর সমান্তরাল। তাহলে এই কোণ দুটো যদি পরস্পর সমান হয় তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের উল্টো দিকে আছে এসি বাহু, আর ছোট ত্রিভুজের এই কোণের উল্টো দিকে আছে এ কিউ বাহু। তাহলে এই অনুপাতটা আগের এই অনুপাতের সাথে সমান হবে। আর একটা বাহু বেঁচে আছে, সেটা আর একটা কোণ বেঁচে আছে, সেটা হচ্ছে কি এই কোণটার সাথে এই কোণটা সমান, কারণ এর সাথে এটা হচ্ছে সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু এই কোণ দুটো সমান, তাহলে বড় ত্রিভুজের এই কোণের উল্টো দিকে আছে এবি বাহু, তাই না, এদিকে লিখছি এবি বাহু, আর ছোট ত্রিভুজের এই কোণের উল্টো দিকে আছে এপি বাহু। অর্থাৎ এই শর্তটাও আমরা ব্যবহার করতে পারবো যখন একটা ত্রিভুজের ভূমির কোনো সমান্তরাল সরলরেখা টানা হয়, সেই সমান্তরাল সরলরেখা ওই বাকি বাহু দুটোকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে, তবে আমরা এই শর্তটা ব্যবহার করতে পারবো। একটা এটা শর্ত, একটা এটা শর্ত। এই শর্ত দুটোর সাহায্যে আমরা এই শর্ট কোশ্চেনগুলো সমাধান করব। যে অঙ্কের ক্ষেত্রে যেটা কাজে লাগবে সেই অঙ্কের ক্ষেত্রে আমরা সেই শর্তটা ব্যবহার করব। দেখো প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে যে বিসি এর সমান্তরাল সরলরেখাটা ওই বাহু দুটোকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা সমান্তরাল সরলরেখা, এখানে পি এবং এখানে কিউ বিন্দুতে ছেদ করেছে। এখানে আমাদের কিছু বলে দিয়েছে, সেটা হচ্ছে যে পিবি এর সাথে হচ্ছে এ কিউ পরস্পর সমান, আর বলেছে যে এপি এর দৈর্ঘ্য হচ্ছে 9 একক। এপি এর দৈর্ঘ্য কত একক 9 একক। কিউসি এর দৈর্ঘ্য হচ্ছে কত 4 একক। কিউসি এর দৈর্ঘ্য 4 একক। তাহলে যেহেতু বিসি এর সমান্তরাল সরলরেখা পি কিউ, অর্থাৎ এখানে পি কিউ সরলরেখাটা বিসি এর সমান্তরাল, তাহলে আমরা লিখতে পারবো যে অতএব এপি সমান পিবি সমান এ কিউ সমান হচ্ছে কিউসি। এখানে যে বাহুগুলো জানি আমরা সেই বাহুগুলো একটু লিখে নিই। এপি এর দৈর্ঘ্য হচ্ছে 9 একক, পিবি এর মান হচ্ছে এ কিউ, এদিকে এ কিউ বসে গেল, আর কিউসি এর দৈর্ঘ্য হচ্ছে 4, কোনাকুনি গুণ করলে আমরা এ কিউ তার হোল স্কোয়ার সমান সমান 4 নং 36। অতএব এ কিউ সমান কত হবে √36। তাহলে অতএব এ কিউ সমান √36-এর মান কত 6। অর্থাৎ এ কিউ এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এ কিউ যদি এইটুকুটা যদি 6 হয়,
তাহলে এই এ কিউ এর সাথে তো পিবি পরস্পর সমান, কোশ্চেন আমাকে বলে দিই, তাহলে এটাও কত হবে 6 হবে। এই যে পিবি আর এ কিউ পরস্পর সমান, এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারছি পিবি এর দৈর্ঘ্য কত, 6 একক। তাহলে 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাকে এই পিবি এর দৈর্ঘ্যটাই জানতে চেয়েছিল। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান কমপ্লিট করলাম। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক, একই ধরনের সবই অঙ্ক এগুলো। হ্যাঁ, বলেছে যে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। এবারে বলে দিয়েছে যে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের থেকে 3 একক বেশি। বোঝা গেল? তাহলে এসি এর দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে হিসাব করে লিখতে বলেছে। তাহলে আমরা আবার একটু ছবিটা এঁকে নিই যে এটা হলো একটা এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবিকে পি এবং এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, যেখানে পি কিউ আর বিসি হচ্ছে সমান্তরাল। এখানে আমাদের কিছু বলে দিয়েছে যে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে পিবি এর দৈর্ঘ্য 2 এপি এর সাথে সমান, তাই না? পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, এটা আমাদের বলে দিয়েছে। আর কিউসি এর দৈর্ঘ্য বলে দিয়েছে কত, এ কিউ এর দৈর্ঘ্যের থেকে 3 একক বেশি, অর্থাৎ এটা হবে এ কিউ প্লাস কত 3। তাহলে আমাকে বলেছে যে এসি এর দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে হিসাব করে লিখতে বলেছে। তাহলে দেখো, যেহেতু পি কিউ সমান্তরাল হচ্ছে বিসি, তাহলে নিশ্চয়ই আমরা লিখতে পারবো যে এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। তাহলে এখান থেকে আমরা কি কি লিখতে পারবো দেখো, এপি এর মান তো আমরা জানি না, তাহলে এপি এর মানটা থেকে গেল, কিন্তু পিবি এর মান জানি 2 এপি, তাহলে এখানে 2 এপি বসিয়ে দিলাম। এ কিউ এর মান আমরা জানি না, এটা আমরা বসিয়ে দিলাম এ কিউ। অন্যদিকে কিউসি এর মান কত, এ কিউ প্লাস 3। তাহলে এখানে এপি এর সাথে এপিটা কেটে যাচ্ছে, পরের লাইনে 1 2 সমান কত হচ্ছে এ কিউ বাই এ কিউ প্লাস 3। তাহলে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, পরের লাইনে যে বা 2 এ কিউ সমান কত হবে এ কিউ প্লাস 3। আমরা একটা এ কিউকে বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে 2 এ কিউ মাইনাস এ কিউ সমান হলো 3। তাহলে অতএব এ কিউ সমান কত 3। তাহলে এ কিউ এর মানটা যদি 3 একক হয়, মনে করো এ কিউ এর এই যে মানটা এটা হলো 3 একক, আর কিউসি এর মানটা কত বলে দিয়েছে দেখো তো, কিউসি এর মানটা এ কিউ এর সাথে 3 একক যোগ। তার মানে এখানে আমরা লিখতে পারবো যে অতএব কিউসি সমান 3 প্লাস 3। তার মানে কিউসি এর মানটা কত একক, 6 একক, এইটুকুটা। তাহলে কিউসি এবং এ কিউ দুটোই যদি আমরা পেয়ে গিয়ে থাকি, তবে টোটাল এসি এর দৈর্ঘ্যটা কত হবে, অতএব এসি এর দৈর্ঘ্য এসি সমান তাহলে কত হয়ে গেল 6 যোগ 3 একক সমান 9 একক। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। তাহলে 2 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। ভালো করে একবার মন দিয়ে দেখে নাও, কারো কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। এরপরে আমি করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাকে বলেছে যে যদি এপি সমান কিউসি হয়, এবি এর দৈর্ঘ্য 12 একক হয়, এ কিউ এর দৈর্ঘ্য 2 একক হয়, সি কিউ এর দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে শুরু করি আমরা। দেখো, মনে করো এটা একটা এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবিকে পি এবং এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটার সাথে এটা হচ্ছে সমান্তরাল। আমাকে এখানে বলে দিয়েছে যে এপি এর সাথে কিউসি হচ্ছে সমান, মানে এপি আর কিউসি হচ্ছে সমান। আর বলেছে এবি এর দৈর্ঘ্য হচ্ছে 12 একক, মানে টোটাল যে এবি এর দৈর্ঘ্য হচ্ছে 12 একক। এ কিউ এর দৈর্ঘ্য হচ্ছে কত, 2 একক। হলো? আচ্ছা, এপি এবং কিউসি এরা দুজন সমান, কিন্তু কত একক জানি না, আমি ধরে নিলাম এটা হলো কত একক, এক্স একক। তাহলে এপি যদি এক্স একক হয় তাহলে পিবি কত হবে বলো। পিবি তার মানে আমরা লিখতে পারবো সম্পূর্ণ এবি থেকে এপি বাদ, অর্থাৎ পিবি এর দৈর্ঘ্যটা আমি বের করতে চাইছি। তাহলে পিবি কত হবে, টোটাল এবি এর থেকে উপরের এই এপি বাদ, তাহলে পড়ে থাকবে পিবি। তাহলে পিবি সমান সমান কত, এবি মাইনাস এপি। এবি এর মান হচ্ছে 12, এপি এর মান হচ্ছে এক্স, অর্থাৎ আমি ছবিতে যদি লিখে নিই তাহলে এইটুকুটা হবে এক্স একক, পিবি এর মান হবে 12 বিয়োগ এক্স একক, এ কিউ এর মান হচ্ছে কত 2 একক, আর কিউসি এর মান হচ্ছে কত এক্স একক।
তাহলে এখানে দেখো আমাদের বলে দিয়েছে যে পি কিউ বিসি এর সমান্তরাল, তাহলে নিশ্চয় লিখতে পারবো অতএব এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। তাহলে এখানে আমরা সব মানগুলো বসিয়ে দিই। এপি এর মান এক্স, পিবি এর মান হচ্ছে কত 12 বিয়োগ এক্স, এ কিউ এর মান কত 2 আর কিউসি এর মান কত এক্স। কোনাকুনি গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 12 দুগুণে 24 বিয়োগ 2x। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 24 ইজ ইকুয়াল টু কত 0। মিডিল টার্ম ফ্যাক্টর করলে এক্স স্কোয়ার প্লাস কত হবে 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0। পরের লাইনে বা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। দেখো এর পরের অংশটা আমাদের কী হবে তাহলে, বা এক্স স্কোয়ার বা এক্স কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কত এক্স প্লাস 6 মাইনাস 4 কমন নিলাম, থাকছে কত এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। পরের লাইনে বা এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু কত 0। তাহলে অতএব এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 অর এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু কত -6 আর এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু কত 4। কিন্তু এক্সের মান তো ঋণাত্মক হয় না, কারণ কোনো কিছুরই যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা তো ঋণাত্মক হয় না। সেটা আমরা লিখে নেব যে কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না। তাহলে দৈর্ঘ্য যদি ঋণাত্মক না হয় তাহলে এক্সের মান -6 হবে না, তাহলে অতএব এক্সের মান কত হবে 4 হবে। কিন্তু আমার কাছে জানতে চেয়েছিল যে সিকিউ এর দৈর্ঘ্য কত, তো সিকিউটা কত একক জানো, সিকিউ হচ্ছে এক্স একক। তাহলে অতএব আমরা এখান থেকে বলে দিতে পারবো যে অতএব সিকিউ এর দৈর্ঘ্য হচ্ছে কত 4 একক। এই হচ্ছে আমাদের 1-এর 3 নম্বর অঙ্ক। 3টা অঙ্ক কিন্তু হুবহু একই ধরনের অঙ্ক, তোমরা ভালো করে মন দিয়ে যদি করো তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন না, সবই একই গদের অঙ্ক, একই প্যাটার্নের অঙ্ক। এরপরে দেখো এর পরবর্তী অঙ্ক, দেখো 2 নম্বর অঙ্ক বলেছে ত্রিভুজ PQR এর PQ এবং PR বাহুর উপর যথাক্রমে x এবং y দুটি বিন্দু। এই বিন্দু দুটো এমনভাবে আছে যাতে PX এর দৈর্ঘ্য 2 একক, XQ হচ্ছে 3.5 একক, YR হচ্ছে 7 একক, PY হচ্ছে 4.25 একক। যদি হয় তাহলে XY এবং QR এই বাহু দুটো পরস্পর সমান্তরাল হবে কিনা আমাকে যাচাই করতে বলেছে। তাহলে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি যার নাম হচ্ছে PQR। এই PQR ত্রিভুজের PQ বাহুর উপর একটা বিন্দু আছে X আর PR বাহুর উপর একটা বিন্দু আছে Y, দিয়ে X আর Y যোগ করা হলো। বলেছে আমাকে চেক করতে হবে যে XY এর সাথে QR বাহুটা পরস্পর সমান্তরাল হবে কিনা, এটা আমাকে চেক করতে বলেছে। তাহলে আমি দেখব যে এই XY রেখাটা PQ এবং PR বাহুকে এই 4টা অংশে যে বিভক্ত করেছে এরা পরস্পর সমানুপাতিক কিনা, অর্থাৎ PX বাই XQ এর মান PY বাই YR এর মানের সাথে সমান কিনা আমরা চেক করব। দেখি যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো একটু লিখে নিই। PX এর মান হচ্ছে 2 একক, এই মানটা হচ্ছে কত 2 একক। XQ এর মান হচ্ছে 3.5 একক, এই বাহুটা হচ্ছে 3.5 একক। PY হচ্ছে 4.25 একক আর YR হচ্ছে 7 একক। তাহলে আমরা দেখি চেক করি যে এখন PX বাই XQ এর মান কত। PX বাই XQ এর মান হচ্ছে কত 2/3.5। তাহলে এটাকে 20/35 লিখতে পারবো, নিচ থেকে দশমিক উঠে গেল, 5 দিয়ে কাটলে উপরে 4, 5 দিয়ে কাটলে 7, অর্থাৎ এটা হয়ে গেল কত 4-এর 7। এবার আমরা দেখব যে PY বাই হচ্ছে YR এই বাহু দুটোর অনুপাত কত হচ্ছে। PY হচ্ছে 4.25 আর YR হচ্ছে 7 একক। তাহলে এটা আমরা লিখতে পারবো যে 425 বাই কত 700। 25 দিয়ে কাটলে উপর হবে 17 আর 25 দিয়ে কাটলে নিচে হবে হচ্ছে 28,
তাহলে এর মান হয়ে গেল 17/28। তাহলে অতএব আমরা লিখতে পারছি যে পি এক্স বাই এক্স কিউ এর মান পি ওয়াই বাই ওয়াই আর এই মান দুটোর সাথে পরস্পর সমান না। তাহলে এই মান দুটো যদি পরস্পর সমান না হয় তাহলে আমি বলতে পারবো কি যে এক্স ওয়াই এবং কিউ আর পরস্পর সমান্তরাল। যেহেতু এরা সমান নয় তার মানে এক্স ওয়াই এবং কিউ আর এই অংশ দুটো বা এই রেখাংশ দুটো পরস্পর সমান্তরাল নয়। তাহলে এই হচ্ছে আমাদের 2-এর 1 নম্বর অঙ্ক। দেখো এবার 2-এর 2 নম্বর অঙ্ক। দেখো 2-এর 2 নম্বর অঙ্কতে সেম একই, এই ত্রিভুজটার নাম হচ্ছে পি কিউ আর। পি কিউ বাহুর উপর একটা এক্স বিন্দু আর পি আর বাহুর উপরে একটা ওয়াই বিন্দু, এটা যোগ করা হলো। কিছু মান বলে দিয়েছে যে পি কিউ মানে সম্পূর্ণ পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে কত 8 একক, ওয়াই আর এর দৈর্ঘ্য হচ্ছে 12 একক, পি ওয়াই এর দৈর্ঘ্য হচ্ছে 4 একক। বলেছে যে পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম, মানে পি ওয়াই এর এই দৈর্ঘ্যটা এক্স কিউ এর দৈর্ঘ্যের থেকে 2 একক কম। তার মানে এক্স কিউ এর দৈর্ঘ্যটা নিশ্চয় পি ওয়াই এর দৈর্ঘ্যের থেকে 2 একক বেশি হবে, তাই না? আমাকে বলে দিয়েছি যে পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্যের থেকে 2 একক কম, তাহলে এক্স কিউ এর দৈর্ঘ্য পি ওয়াই এর থেকে 2 একক বেশি। পি ওয়াই যদি 4 একক হয় তাহলে এক্স কিউ নিশ্চয় হবে তার থেকে 2 একক বেশি, মানে 6 একক। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, পাশে পাশে আমরা একটু লিখে নিই যে পি ওয়াই এর মান হচ্ছে 4 একক, ওয়াই আর এর মান হচ্ছে 12 একক, আমি এক্স কিউ এর মানটা পেয়ে গেলাম কত 6 একক। টোটাল পি কিউ এর দৈর্ঘ্য ছিল কত 8 একক, তার মধ্যে এই অংশটা হচ্ছে 6 একক, তাহলে উপরের টুকুটা কত হবে 8 বিয়োগ 6 সমান কত 2 একক। তাহলে এবার আমরা চেক করব যে পি এক্স বাই এক্স কিউ এর মান কত হবে, তাহলে 2/6, কাটাকাটি করলে কত 1/3। ওইদিকে পি ওয়াই বাই ওয়াই আর, পি ওয়াই এর মান 4, ওয়াই আর এর মান 12, 4 দিয়ে কাটলে 1, নিচে 3। তাহলে এই মান দুটো পরস্পর কি দেখতে পাচ্ছি আমি যে পি এক্স বাই এক্স কিউ সমান পি ওয়াই বাই ওয়াই আর। এই বাহু এই অনুপাত দুটো পরস্পর সমান হয়ে গেল। তাহলে এই অনুপাত দুটো সমান হয়ে গেল মানে কি, আমি নিশ্চয় এখানে বলতে পারবো যে এক্স ওয়াই এই লাইনের সাথে কিউ আর লাইন, এই লাইন দুটো পরস্পর কি সমান্তরাল। তাহলে এখানে এই এক্স কিউবের সাথে কিউ আর পরস্পর সমান্তরাল কি সমান্তরাল নয়, এই যাচাই করার দুটো অঙ্ক ছিল, সেই দুটো অঙ্ক আমরা কমপ্লিট করলাম। তাহলে এখানে তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে যদি এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল বলে দেয় তাহলে আমরা এই শর্তটাকে ধরে নিয়ে অঙ্ক শুরু করব, দিয়ে অজানা রাশি যেটা দিয়ে তার মান বের করব। আর যদি এই লাইন দুটো সমান্তরাল হবে কি না চেক করতে হয় তাহলে এই রকমভাবে আমরা এই অনুপাত দুটোর মান বের করে দেখব যে এরা সমান হচ্ছে কি হচ্ছে না। যদি সমান হয় তাহলে সমান্তরাল হবে, আর অনুপাত দুটো যদি সমান না হয় তাহলে সমান্তরাল হবে না। তাহলে এই হচ্ছে আমাদের 2-এর 2টো অঙ্ক। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা এর যে পরবর্তী যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে শুরু করব। তোমরা আজকের ভিডিও ভালো করে মন দিয়ে দেখো এবং তোমরা ভালো করে অঙ্কের প্রিপারেশান নাও। যাদের কোনো অঙ্কতে কোনো অসুবিধা থাকবে তোমরা কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব চেষ্টা করব সেই অসুবিধাগুলো দূর করে দেওয়া। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই।